আর জীবনে বিয়ে করবেন? না, সেই জন্যই তো, সেই ভয়ে ভয়ে তো 2016 থেকে আজ 2024 হয়ে গেল, আমি ডিভোর্স ফাইলের দিকেও যাইনি। আমি জানি যে এই আমাকে যে ফলস ভাবে ফাঁসানো হয়েছে, আমার বাবার সঙ্গে যে অত্যাচার হলো, বাবা মা ভাইয়ের সঙ্গে আমাকে যে 7 দিন জেল খাটতে হলো, এর ভেবেছিলাম যে ভারতীয় আইনে এর একটা ওর হয়তো শাস্তি হবে পরবর্তীকালে, কিন্তু এখনো পর্যন্ত বুঝতেই পারছি না। বহু চেষ্টা করেছি, আমার বউ কোথায় লুকিয়ে রয়েছে শ্বশুরবাড়ির লোক সবাই জানে, কিন্তু ওর পাড়ার লোক কেউ বলতে পারছে না। নির্যাতিত স্বামী। তবে এইটা আমি প্রথমে বারবার ধরে বলছি, কারণ এই ধরনের মামলা যেভাবে হয়ে রয়েছে চারদিকে, তাতে কিন্তু রীতিমতো রীতিমতো চমকে যাওয়ার মতো সমস্ত কিছু। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন, অনুপ নামে এক ব্যক্তি রয়েছেন, 1 মাস মাত্র বিয়ে হয়েছিল। তারপর যে কি ঘটলো সে কিন্তু আজও পর্যন্ত জানে না। শুনেছে সমস্ত কিছু, তার স্ত্রীর পরবর্তী কি হলো না হলো, কিন্তু তখন থেকে আজও পর্যন্ত মামলা 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 মামলার বেড়াজালে ছেলেটি কিন্তু সম্পূর্ণ আটকে রয়েছে। অবশেষে তার পরিবারের কি পরিণতি হয়েছে কেউ খোঁজ রাখে না। আমার সঙ্গে রয়েছে অনুপ। আমি একটু কথা বলবো। অনুপ, তোমার বিষয়টা তো অনেকদিন আগে থেকেই আমি জানি, কিন্তু কি হয়েছিল প্রথম থেকে যদি একটু বলো। মানে 2016 সালে আমি 1 মাসের মতন সংসার করেছিলাম। তো 1 মাসের মতন সংসার করে সম্পূর্ণ যে এরকম ভাবে আমি ফাঁসবো, 498, তার সঙ্গে 307 মার্ডার কেস, বিভিন্ন কেস, আমাকে পুরোপুরি একদম, আমি কি বলবো, আমার বউকে আমি যে বউকে আমি যে শালা বলে যদি বলতাম, তাহলে হয়তো মন থেকে মেনে নিতে পারতাম যে হ্যাঁ, আমি একটা আমার বউকে গালাগালি দিয়েছিলাম, কিন্তু বউয়ের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। আমি বউয়ের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক করিনি। ও বুঝতেই দেয়নি যে ওর মনের ভেতরে এটা একটা প্রি প্ল্যানিং এরকম ভাবে প্রস্তুতি ছিল। 1 মাস মাত্র বিয়ে হয়েছিল, 1 মাস বিয়েতে কি হয়? মানে বাবার বাড়িতে যাওয়া, ঠিক মতো বোঝাবুঝি কিছু তো হয় না। না, তার মধ্যেই মানে এফআইআরটা যখন আমি 3-4 মাস 6 মাস পরে হাতে পেলাম, তখন রীতিমতন আমি তো সবচেয়ে বেশি শক খেয়েছিলাম। তারপরে আমার বাবা মা ভাই পুরোপুরি মানে চোখ থেকে জল বেরিয়ে গেছিল যে একটা মেয়ে এরকম ভাবে লিখতে পারে। কি লিখেছিল এতে একটু যদি একটু সংক্ষেপে যদি বলো। লিখেছিল যে এরকম শ্বশুর শাশুড়ি দেওর হাত পা বেঁধে মারধর করতো, লোহার রড গরম করে শাঁকা দিয়েছে, আমাকে আমার স্বামী বালিশ চাপা দিয়ে মার্ডার করার চেষ্টা করেছে। মানে আমি বউকে আমি শালা বলে বলিনি, সে পর্যন্ত এতগুলো এই 2-4টে লাইন লেখার জন্য আমাকে 7 দিন জেলে থাকতে হয়েছে। আমার বাবাকে ভাইকে রাত্রিবেলায় অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমার স্বামী, অনুপ মিত্র, শ্বশুর শাশুড়ি দেওর, মানে সবাইকে থানায় ধরে নিয়ে গেছিল। সবাইকে কোন থানা? বহনগর থানাতে নিয়ে গেছিল। তারপর বহনগর থানাতে নিয়ে যাওয়ার পরে বাবাকে ভাইকে আমাকে 3জনকে অ্যারেস্ট করেছিল রাত্রিবেলায়। তারপরে পরের দিন সকালবেলা ব্যারাকপুরে বাবাকে আমাকে ভাইকে 3জনকে নিয়ে গেছিল। বাবাকে আর ভাইকে পরের দিন সন্ধ্যেবেলার দিকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং আমাকে 7 দিন বেল দেওয়া হয়েছিল। আমাকে 7 দিন জেলে থাকতে হয়েছিল, এবং মাকে পরে যে জামিন নিতে হয়েছিল। বাবার বয়স কত ছিল? বাবার বয়স 58 বছর ছিল। বাবা তো মানে দেখতেও পারলো না কেসটার সমাপ্তি কি হয়ে হয়ে যায়। মানে 2022 সালে মারা গেল। তারপরে মা 2024-এ এই 1-1.5 মাস হয়েছে সবাই মা মারা গেছে। কোন সালে হয়েছিল? বিয়ে 2016 সালে হয়েছিল। দেখে শুনেই বিয়ে করেছিলাম, ঘটকের মারফত। আমাদের বিয়ের কার্ড, বিয়ের ভিডিও, মেয়ের বাড়ির বিয়ের কার্ড, সালকিয়াতে বিয়ে হয়েছিল, আমার বাড়িতে বরানগরে বৌভাত হয়েছিল, সবকিছু আমার কাছে রয়েছে। বলছে এত যে বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তো মামলা চলছে। এখনো পর্যন্ত মামলা চলছে। ডেট অনেকবার, বাবা মা আমি অনেকবার গেছি, 6-7 বার প্রথম দিকে গেছি। তারপরে করোনার সময় কিছু ডেট নিজেরাও মিস করেছিলাম। তো এখন খবর পেয়েছি বউ 6 বছর হলো আমাদের শ্বশুরবাড়িতে নেই। সে অন্য জায়গায় সংসার করছে, পুরোপুরিভাবে গোপনে সংসার করছে, এমনকি পর্যন্ত তার বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। যার সঙ্গে সংসার করছে সে জানে না যে আমার সঙ্গে বিয়ে হয়েছিল। আপনি নিশ্চিত? একদম একদম 100% নিশ্চিত। আমি আপনাদের সামনে বলছি, যদি কোনোদিন আমার ব্যাপারটা নিয়ে সামনে আসে বা তদন্ত করে জানা যায়, তবে আমি যেটা বলছি সেটাই আসবে। মানে স্ত্রী অন্য জায়গায় আবার বিয়ে করে নিয়েছে, তার সন্তান সন্ততি হয়ে গেছে, আর এই ছেলেটা কিন্তু এখনো পর্যন্ত আইনের বেড়াজালে আদালতের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। আশা কি? আশা আর কি, যে আমাদের উপরে যে অত্যাচার হলো, বাবা মা মারা গেল পুরো শোকে শোকে। মা প্রায় সময় বলতো তোর কেসটা কতদিন চলবে, তোর কেসটা কতদিন চলবে। এখন তো কেস তো আমার হাতে কিছুই নেই। আমার শ্বশুরবাড়ির লোকরা যদি ওরা জানতে পেরেছিল যে আমাকে পুরোপুরিভাবে ফাঁসানো হয়েছিল, তো ওরা চেষ্টা করতো কেসটাকে তুলে নেওয়ার চেষ্টা তো করলো না। মেয়ে যখন অন্য জায়গায় বিয়ে করেছে, তো অন্তত ডিভোর্স ফাইলটা তো করতে পারতো, যে হ্যাঁ আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে করছে, ডিভোর্স ফাইলটা করলে আমার কাছে যদি সেই নোটিশ আসতো, আমি যদি সই না করতাম, তাহলে ওরা বলতে পারতো যে ডিভোর্স ফাইল করেছিলাম, অনুপ তো সই করেনি, আমার মেয়ে অন্য জায়গায় সংসার করছে। এইটা হচ্ছে সেই অভিযোগ পত্র, তাই তো? হ্যাঁ, অভিযোগ পত্রে লেখা রয়েছে, আমি পিয়ালি মিত্র, স্বামী অনুপ মিত্র, পিতা সমর পাত্র, ঠিকানা
5/2/8 রসিক কৃষ্ণ ব্যানার্জি লেন, মানকিয়া শালকিয়া হাওড়া থানা, মালিপাঁচঘোড়া। আপনাকে জানাচ্ছি যে 15ই বৈশাখ 1423 সালে বরানগর নিবাসী অরুণ মিত্রের বড় ছেলে অনুপ মিত্রর সঙ্গে হিন্দু শাস্ত্র মতে বিবাহ হয়, কিন্তু বিয়ের 1 মাস পর থেকে আমাকে চাপ দিতে থাকে আমার স্বামী যাতে আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসি, এবং বেশ কয়েকবার এনেও দিয়েছি, কিন্তু এই চাহিদা দিনের পর দিন বাড়তে থাকে। আমি প্রতিবাদ করলে আমার স্বামী অনুপ মিত্র, শ্বশুর শাশুড়ি দেওর আমার উপরে শারীরিক এবং মানসিক অত্যাচার করে, মেরে ফেলার হুমকি দেয়। গত ইংরাজি 3/6/16 তারিখে আমাকে বাপের বাড়ি টাকা আনতে বললে আমি যাব না বলে দিলে আমার শ্বশুর শাশুড়ি এবং দেওর সবাই মিলে মারতে শুরু করে, এবং আমার স্বামী আমার মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনো রকমে বেঁচে যায়। বিশ্বাস করুন, আমি মেয়েটির সঙ্গে 2016 সালে কথা বলেছিলাম। এই অনুপ যখন আমার কাছে এসছিল তখন আমি একটা নির্দিষ্ট টিভি চ্যানেলে ছিলাম। আমি সেখান থেকে যখন খবরটি সংগ্রহ করতে গিয়েছিলাম, মেয়েটি কিন্তু এই সব অভিযোগ কোনোটিই বলেনি, এবং মেয়েটির বাবাও কিন্তু সেরকম বলেনি, কিন্তু তাদের অভিযোগ ছিল, তবে এই সব অভিযোগ কোনোটাই ছিল না। সেই ভিডিও হয়তো আপনাদের এখন আমি দেখাতে পারবো না। দীর্ঘদিন পরে আবার অনুপের সঙ্গে কথাবার্তা হচ্ছে। তবে এত বছর ধরে একটা ছেলে এরকম আইনের পাকে রয়েছে, আর একটা মেয়ে সে কেমন রয়েছে, ওর কথা মতো সে নাকি এখন সুখে শান্তিতে সংসার করছে। দোষ কি করেছিল এই ছেলেটি? দোষ তোমার কি কি মনে হয়? আমার তো মনে হচ্ছে আমি বিয়ে করেছিলাম বলে এটাই আমার দোষ। বিয়ে করাটা না, যদি না করতাম তাহলে হয়তো মনে হয় এরকম হতো না। আমার কপালে হয়তো বিয়ে করাটাই দোষ ছিল আমার। আচ্ছা, বিবাহ করার পর স্ত্রীর সঙ্গে কেমন ধরনের সম্পর্ক? যেরকম সবকিছু সম্পর্ক, মানে কি বলবো, এই 34টা দিন বা 36টা দিন আমার সঙ্গে বিন্দু মাত্র কোনো ঝগড়া ঝামেলা করেনি, আমি ওর সঙ্গে করিনি, সে আমার সঙ্গে করেনি। আর সবচেয়ে বড় কথা, সে আমার এই যে এখানে লিখেছে যে আমি শ্বশুর বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে গোপনে খবর দিই, ওর কাছে বিয়ের পরে ও কোনো ফোন নিয়ে আসেনি। ওর পার্সোনাল ফোন ছিল, পরবর্তীকালে পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আমার বাড়িতে আসার পরে আমার মায়ের কিপ্যাডওয়ালা ফোন ওকে ব্যবহার করতে দিয়েছিলাম, ওর নিজের ফোন ও বাড়িতে আলমারিতে লুকিয়ে রেখে এসেছিল। সবই খবর। মানসিকভাবে কেমন ভাবে রয়েছে? মানসিকভাবে পুরোপুরি মানে বিধ্বস্ত বলতে গেলে। আমার জীবনে বা আমার পরিবারের জীবনে এটাই টার্নিং পয়েন্ট যে আমার যে ঘটনাটা ঘটলো 2016 সালে, তারপর থেকে পুরোপুরিভাবে আমার পরিবারটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমার বাবা শোকে মারা গেল। বাবা চেয়েছিল যে ছেলেদেরকে বড় করেছি, ছেলেরা কাজকর্ম করছে, নিজের বাড়ি অল্প অল্প করে বাড়ি করেছি, ছেলেদেরকে বিয়ে দেবো, নাতি নাতনি বউকে নিয়ে সংসার করবো, এটাই চেয়েছিল। সাধারণ সবাই যেরকম চায় আমার বাবা সেরকম চেয়েছিল, কিন্তু বাবা মা কেউ সেটা দেখতে পারলো না। কেসটার কি সমাপ্তি হয় সেটাও দেখতে পারলো না। মানে দুজনেই মারা গেলেন? দুজনেই মারা গেল। বলছি, একটা জিনিস হচ্ছে, আর জীবনে বিয়ে করবেন না, সেই জন্যই তো, সেই ভয়ে তো 2016 থেকে আজ 2024 হয়ে গেল, আমি ডিভোর্স ফাইলের দিকেও যাইনি। আমি জানি যে এই আমাকে যে ফলস ভাবে ফাঁসানো হয়েছে, আমার বাবার সঙ্গে যে অত্যাচার হলো, বাবা মা ভাইয়ের সঙ্গে আমাকে যে 7 দিন জেল খাটতে হলো, ভেবেছিলাম যে ভারতীয় আইনে এর একটা ওরা হয়তো শাস্তি হবে পরবর্তীকালে, কিন্তু এখনো পর্যন্ত বুঝতেই পারছি না। বহু চেষ্টা করেছি, আমার বউ কোথায় লুকিয়ে রয়েছে শ্বশুরবাড়ির লোক সবাই জানে, কিন্তু ওর পাড়ার লোক কেউ বলতে পারছে না। আমি প্রশাসনের কাছে 2020-22 সালেও গেছিলাম, কিন্তু প্রশাসন আমাকে বলছে তুমি যদি সঠিক ঠিকানা খুঁজে নিয়ে আসতে পারো তবে আমরা কিছু করতে পারি। মানে মামলার নিষ্পত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে কেসের ফাইল সমস্ত কিছু হাতে নিয়ে ছেলেটি ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার সঙ্গে দেখা হলো এখানে, অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালে দেখা হলো, কালকে হয়তো দেখা হবে কোনো একটা কোর্টের ওখানে, পরশুদিন হয়তো দেখা হবে আবার কোনো একটা প্রশাসনিক দপ্তরে। বারবার ধরে ছেলেটি ঘুরে বেড়াচ্ছে, যে কাঁটা ওর গলায় লেগে রয়েছে আর ভেতরে যে শেলটা বিঁধে রয়েছে সেটা সরাতে পারে কে? কারণ এও চাইছে আইন থাক, কিন্তু অপরাধী কোনো মেয়ে যদি তার উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত কিছু করে থাকে, কেন তার বিরুদ্ধে কোনো কিছু বিচার হবে না, কেন তার কোনো শাস্তি হবে না? সেটা নিয়ে কিন্তু যথেষ্ট কিন্তু চিন্তান্বিত যারা এই নির্যাতিত পুরুষ। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।